না দেখুন, আলোচনা এখন পর্যন্ত যে এসে দাঁড়িয়েছে, আমি যদি একটু পয়েন্ট বাই পয়েন্ট যাই। একটা হলো যে সংস্কার কখন প্রয়োজন হয়, একটা সময়ের পরে যখন কিছু চ্যালেঞ্জ দেখা দেয়, যখন অবস্থার পরিবর্তন হয়, তখনই আপনি সংস্কার করবেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমরা বারবার গুরুত্ব দিচ্ছি যে এর আগেও একাধিক এমন ঘটেছে, হয়তো এটার মতো এত বড় না, যেখানে প্রবলভাবে তথ্য উপাত্ত উপস্থাপনের একটা ঘাটতি আছে। আমরা অংশীজনের সঙ্গে আলোচনা করি না, আমরা পরিবারে করি না, আমরা রাষ্ট্রে করি না, আমরা কোথাও করি না। এখানে রাষ্ট্র ধর্ম ইসলাম যখন হয়, তখন তো এরশাদ সাহেবের সময় তো মওদুদ আহমেদ প্রায় 1.5 দিন ব্যাপী বক্তৃতা দিয়েছিলেন। এটা বিটিভির আর্কাইভে পাওয়া যেতে পারে। উনি অনেকগুলো বইপত্র সামনে রেখেছিলেন, দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন, ভালো বক্তা, ইংরেজি বাংলা মিলিয়ে। কিন্তু আর কেউ ছিলেন না যে এটার পক্ষে বিপক্ষে কিছু বলা যায় কি যায় না। আমরা এরকম, সুতরাং এই সংস্কৃতি বেশি দিন ধরে রাখা আমাদের ঠিক হবে না, এবং তারপরে এর প্রভাব রাজনীতিতে কি পড়েছে জানি না। আমার মনে হয় যে যারা শিক্ষার্থীরা যে দাবি করছেন, তাদের উন্মুক্ত থাকতে হবে যে এটা 5% বা 10%-এর প্রশ্ন না, এটা যৌক্তিকীকরণের বিষয়। এবং সেখানে মনে রাখতে হবে যে এখানে এটা বহুমাত্রিক, বহু স্তর বিশিষ্ট। 5% তারা বলছে এটা স্টুডেন্ট পালস। দেখেন, সেটা না, সেটা তারা একটা সার্ভে করেছেন, সেটা একটা পদ্ধতিতে তারা করেছেন। কিন্তু আপনি এই আলোচনায় আপনি পাবলিক সার্ভিস কমিশনকে বাদ দিয়ে, আপনি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে বাদ দিয়ে, আপনি জনপ্রশাসনের হিসাব কিতাব বাদ দিয়ে, এবং যারা অংশীজন ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, তাদেরকে বাদ দিয়ে আপনি হঠাৎ করে তো একটা সংখ্যা নির্ধারণ করতে পারবেন না। আমি বারবার বলছি এটা বহু স্তরে এবং অনেক গাণিতিক। সেটা নিয়ে আপনার প্রবণতা দেখতে হবে। দেখেন, বাংলাদেশে সেনাবাহিনীতে এখন নারী আছে, সমস্ত সশস্ত্র বাহিনীতে নারী আছে, পুলিশে নারী আছে। তার মানে কি আপনি এটা দিয়ে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন? আপনি পারবেন না। আবার আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসুন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এখানে ঐতিহাসিকভাবে আমরা স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের দেখিনি। আমরা যদি শুরুতেই দেখতে পেতাম, পৃথিবীর অনেক দেশের স্বাধীনতা সংগ্রামীদের, ভারতেই যান, আপনি পাশের দেশ ভারতে যান, আমরা মুক্তিযোদ্ধাদের আমরা এখনো তালিকার মধ্যে আছি। আমরা তাদের ট্রেনের সুবিধা দিই, বাসের সুবিধা দিই, প্লেনের সুবিধা দিই, তাদের বিশেষ কোনো কার্ড দিই, আমি অন্যগুলো বাদ দিলাম। একটা কোটা নিয়ে কথা হচ্ছে, যে কোটায় মুক্তিযোদ্ধা পরিবারের তার সন্তানরা যদি এখনো ওই পর্যায়ে থাকেন, হয়তো অনেকে নাইও, হয়তো ওই পর্যায়ে যাবেনও না, তার যাদের অন্য তারও পরবর্তী যারা, তারা হয়তো এই পর্যায়ে আসবেন না, ক্যাডার বা নন ক্যাডারে বা এখানে পরীক্ষা দিতে। প্রশ্নটা হলো, আমরা যদি তাদেরকে অন্য বেনিফিটও আগে আনতাম, তাহলে পরিবার বেনিফিটেড হতেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের আলোচনাটাও রাখতে হচ্ছে। অতএব যৌক্তিকীকরণ যখন বলা হচ্ছে, তখন ওই বিষয়টা আমরা কি করব। একই সঙ্গে আমরা যে অন্যান্য কন্টেম্পোরারি ইস্যুসগুলো বলছি, অন্য যে গোষ্ঠীগুলো নিচ্ছি, সেটাকে আমরা বিবেচনা আনতে হবে। সবশেষ যেটা বলি, একটা আইনি কাঠামো নিয়ে বারবার আলোচনা হচ্ছে, এবং আমরা কখন এর মধ্যে থাকছি, কখন এর বাইরে যাচ্ছি, কখনো স্কোপটা বের করার চেষ্টা করছি। অ্যাটর্নি জেনারেল মহোদয়, অ্যাটর্নি জেনারেলের বাইরেও তো আমাদের বন্ধু মানুষ, তিনি খুবই আন্তরিক, খোলামেলা, ভালো আলোচনা করেন। সামাজিক সবাই তো সব অ্যাটর্নি জেনারেল একরকম হন না। আমি মনে করি যে একটা অ্যাডভোকেসির তো একটা জায়গা আছে, এটা একটা অধিপরামর্শ, একটা বড় সুযোগ। এখন যে দুইজন এখানে অংশ নিয়েছেন, তো ওনারা বলছেন যে তারা আলাদাভাবে নিয়েছেন, কিন্তু আমি একজন যোগাযোগের সাধারণ শিক্ষার্থী, সেখানে ইতিবাচকভাবেও দেখি যে যদি তারাও মনে করেন যে তারা তাদের তো বক্তব্য রাখছেন, অংশীজনদের ব্যাপারে আমরাই তো উৎসাহ দিচ্ছি যে কেন রাজনৈতিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়, এই অ্যাডভোকেসির সুযোগটা তারা নিতে পারেন, যে যদি তার মাধ্যমে যদি তাদের বক্তব্য থাকে।